স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। বা সেই ঘটনাটা আমি পড়ে দেবো এরকম একটা ব্যাপার থাকতেই পারে। যাই হোক, পড়ছি একটা ঘটনা, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, ভালো আছেন নিশ্চয়ই, থাকারই কথা, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাদ্দাম হোসেন, আমি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রাম থেকে লিখছি। আপনি ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব, কারণ আমার পক্ষে আসা সম্ভব না। আমি এখন যে ঘটনা শেয়ার করব এটি আমার এক দাদুর মুখে শোনা। আমি তার ভাষায় বলছি। এটা আজ থেকে 30-35 বছর আগের কথা। আমি সে সময় ধানের ব্যবসা করতাম। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে পাশের গ্রামে ধান কেনার জন্য যেতে হবে। সেজন্য আগের দিন সন্ধ্যায় সব প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের আবার ধান কিনের দিনের মধ্যে ফিরে হাটে যেতে হবে। যথারীতি আমরা নৌকা নিয়ে আমাদের সকল দরকারি জিনিসপত্র নিয়ে রাত 2:30 রওনা হলাম। আমার সাথে ছিল আমার ভাতিজা এবং আমার মেয়ে। ভাতিজার বয়স 22, আমার মেয়ের বয়স 11। একটা কথা বলা দরকার, আমাদের গন্তব্যে যেতে হলে ছোট একটা বিল বা ডোবা পাড়ি দিতে হয়। আমরা বিলের মাঝখানে খাল দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিলাম। আমরা যাবার সময় বিলে প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরো কয়েকটি নৌকা আসছে, যারা আমাদের মতো ধানের ক্রেতা। আমি আমার ভাতিজাকে বললাম যে আমাদের তাদের আগে সেখানে যেতে হবে, তাই আমরা এক প্রকার প্রতিযোগিতার মতো করে জোরে নৌকা চালাতে লাগলাম। আমরা একটু জোরে নৌকা চালানোর কারণে অনেকটা তাদের চোখের সীমানার বাইরে সবার আগে চলে গেলাম। এই সময় রাত আনুমানিক 4টা বাজে। আমরা বোধহয় তখন 5-6 কিলোমিটার এসেছি। আমাদের যাবার পথে প্রথমে বিল, তাতে প্রচুর ধান, আর খালের পাশেই ছিল বিশাল বাগান, আর তারপর আবার ধান ক্ষেত। আমরা যখন বাগানের কাছে আসলাম তখন হঠাৎ কি যেন একটা পানিতে চুপ করে লাফ দিল। আমার ভাতিজা ভয় পেয়ে বলল, কাকা ওটা কি? আমি তখনও বুঝতে পারিনি ওটা কি ছিল। আমি একটু ভয় পেলাম। আমার মেয়েটা নৌকার মাঝে বসে পানি ছেঁচছিল। আমি তাদের অভয় দিয়ে বললাম, ওটা কিছু না, হবে হয়তো কোনো বেজিটেজি কিছু একটা, তুই নৌকা চালা। ভাতিজা তখন ভয়ে ভয়ে নৌকা চালাতে লাগলো, কিন্তু ভয় তার তখনও মনে রয়েছে অনেক অনেক। তাই সে একটা বৈঠা মারতে একটু বসে থাকে। আমিও ধীরে ধীরে বৈঠা বাইতেছিলাম। আচ্ছা, এখানে সব আসলে লাইনগুলো এলোমেলো। আর ওকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ঘটলো আসল ঘটনা। আমরা যখন বাগানটির শেষে চলে আসলাম, হঠাৎ আমাদের নৌকার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমরা দুজন নৌকার বৈঠা তুলে বসে রইলাম। দেখলাম আমাদের নৌকার গতি বেড়েই চলেছে এবং খুব জোরে বাতাস বইতে লাগলো, আর তাতে আমাদের নৌকার একমাত্র আলোর উৎসটি দুপ শব্দে নিভে গেল। আমাদের নৌকা একেবারে অন্ধকার হয়ে গেল। আমার মেয়েটা ভয় পেয়ে আমার কোলের কাছে এসে বসলো, আর আমার ভাতিজা নৌকার মাঝে এসে বসলো। আমি তখন তাকে অভয় দিয়ে বললাম, দোয়া কালাম পড়তে থাক। আমি নিজেও যা যা জানি পড়তে লাগলাম। মিনিট 5 পরে আমি বুঝতে পারলাম আমাদের নৌকা খাল ছেড়ে ধানি জমির ধানের ওপর দিয়ে শোঁ শোঁ শব্দ করে চলছে, যা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আর যার ওপর দিয়ে মানুষ যাওয়ারই সম্ভাবনা নেই, সেখানে নৌকা যাওয়ার প্রশ্নই আসে না। আমি তখন বুঝতে পারলাম আমাদের ওপর কোনো শক্তিশালী পিশাচ ভর করেছে। আমি তখন আমাদের পেছনের নৌকাগুলোকে খুঁজছিলাম, কিন্তু আমরা তাদের দৃষ্টির বাইরে অনেক আগেই চলে এসেছি। এভাবে আরো কিছুক্ষণ কাটার পর আমরা অন্ধকারে হালকা আলোতে বুঝতে পারলাম শুকনো জায়গার উপর দিয়ে যাচ্ছি আমরা। গড় গড় করে শব্দ হচ্ছে। এরই মাঝে ফজরের আজান পড়ে যায়। হঠাৎ আমাদের নৌকা থেমে গেল। আমরা তখন নিজেদের আবিষ্কার করলাম রাস্তার উপরে, যেটা কিনা আমাদের গ্রাম থেকে আমরা যে গ্রামে ধান কিনতে যাচ্ছিলাম তার থেকে 10 কিলোমিটার দূর ছিল। তারপর মানুষজন বের হতে লাগলো নামাজের জন্য, এবং তারা এসে রাস্তায় নৌকা সহ দেখতে পেয়ে এক লোকের বাড়ি নিয়ে যায়। তারপর সব ঘটনা তাদের খুলে বলি। তারপর তারা আমাদের ঝাড়ফুঁক করে পানি টানি দিয়ে সুস্থ করে। কিন্তু তারা মোটেও অবাক হয়নি, কারণ এরকম ঘটনা প্রায় ওই এলাকায় ঘটত। বিশেষ করে ওই বাগানটার কাছে এমনও ঘটনা আছে যে ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময়, নৌকা নিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো কারণ ছাড়া নৌকা ডুবে গেছে। নৌকার গতি বেড়ে গেছে
গেছে, নৌকা থেমে গেছে, কিন্তু এর কোনো কারণ কেউ কোনোদিন খুঁজে পায়নি। এরপর আর কোনোদিন ওই পথ দিয়ে রাতের বেলা যায়নি। বর্তমানে সেই বাগানটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। এবং তার আরো দুটা ঘটনা আছে, সেই ঘটনা দুটো তিনি পাঠাবেন এবং এই ইমেলটা আমি পড়লাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অতিথির কাছে এবং তিনি এসেছেন কোথা থেকে তার নামটা জানতে চাইবো আমি, এবং জানতে চাইবো যে কোথা থেকে আপনি এসেছেন। হাই লিসেনার্স, আমি রাত, আমি এসেছি জিগাতলা থেকে, আমি ও লেভেলস করছি। ওকে ফাইন, আমরা রাতের প্রথম ঘটনায় চলে যাই। আমার ফার্স্ট ঘটনা ঘটেছিল আমার ফ্রেন্ড যখন আমি ক্লাস 5-এ পড়ি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বাট কতদিন ধরে দেখছি যে ও আমাদের সাথে কথা বলে না। আর আম্মুকে আমি বলার পর আম্মু বলল যে বাবা ও কিছুদিন ধরে বেশি রাত যাচ্ছে এবং রাতের টিভিতে বেশ কিছু হরর ফিল্মস দেখছে। ও আমাদের সাথে তেমন কোনো কথা বলে না। ও সত্ত্বেও অতটা ভালো স্টুডেন্ট ছিল না, বাট সে কয়েকদিন ধরে সে খুব ভালো রেজাল্ট করছিল। কয়েকদিন পর আমরা জানতে পারলাম যে সে কিছু সুপার ন্যাচারাল থিংস জানতে পেরেছে, বাট আমরা বিলিভ করি না। আমরা মনে করি তার মেন্টালি কোনো প্রবলেম আছে। আমরা যখন ওর আম্মু বলি যে আন্টি ওর মনে হয় কোনো প্রবলেম হয়েছে, বাট আপনারা বুঝতে পারছেন না, বলে যে না বাবা আমরা ডাক্তার দেখিয়েছি বাট কোনো প্রবলেম নেই। একদিন আমরা ফ্রেন্ডরা ফান করতে করতে ওকে বললাম তোর কি শক্তি আছে পারলে দেখা, আমরা দেখতে চাই। তখন ও খালি একটা কথাই বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর দেখতেও চেও না, ক্ষতি হবে। তখন আমরা বিশ্বাস করি না, মনে করি যে ও মনে হয় আমাদের সাথে ফান করছে, একটু ভাব নিচ্ছে। তো একদিন আমি ওকে ডাইরেক্ট বলি যে পারলে দেখা কি আছে। ওরা বললে বেশি করিস না, ক্ষতি হবে। আমি বললাম না, তোকে দেখাইতেই হবে। তো ও একটা জাস্ট খাতার কলম নিয়ে একটা ফিগার আঁকলো, যেটা একটা মানুষের ফিগার। ও বললো আমি রুম থেকে বাইরে যাওয়ার পর তোরা এক জায়গায় কলম দিয়ে খোঁচা মারবি ওই ফিগারটার, দেখবি কি হয়, বাট বেশি জোরে মারিস না। তখন আমরা যখন ওই খাতাটার মধ্যে আস্তে করে একটা খোঁচা মারলাম ঠিক ফিগারটার বাম হাতের নিচে, তখন ওই কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বললো তোদেরকে বলেছিলাম বেশি জোরে মারিস না, তোরা একটু বেশি জোরে মেরে ফেলছিস, দেখ রক্ত বের হয়ে গেছে। দেখি ঠিক ওই ফিগারটা যেখানে খোঁচা মেরেছিলাম ওর ঠিক ওই হাতের ওর বাম হাতের নিচ থেকে খুব রক্ত বের হচ্ছে, এবং এতই রক্ত বের হয়েছিল যে ওর স্কুলের ইউনিফর্মটা ভিজে গিয়েছিল। তারপর থেকে আমরা ওর সাথে অতটা কথা বলি না। একদিন ফান করতে করতে আমাদের এক ফ্রেন্ড যে কি খুব মানে আমাদের মধ্যে শক্তিশালী, বাট ওই এতটা শক্তিশালী না। সো একদিন ওর সাথে ফান করতে করতে ওকে এত জোরে ধাক্কা মেরেছে যে ও অনেকখানি আশ্রে গিয়ে পড়েছে এবং 3 দিন জ্বরে ছিল। তারপরে আমরা এটা প্রিন্সিপালকে বলার পর ওকে আমাদের কাছ থেকে একটু আলাদা করে রাখে এবং কয়েকদিন পর স্কুল ছেড়ে চলে যায়। তারপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের পরের ঘটনায় যাব। আর আপনাদের এর মাঝখানে বলে দিই যে আপনারা যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনো অলরেডি দেখতে পাচ্ছি অনেক SMS চলে এসছে। SMS তো পড়া হবেই, তবে তার আগে মানে ঘটনা। এবং এখন যিনি ঘটনা বলছেন তিনি পরশ, এসেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমরা পরশের ঘটনায় চলে যাই। হ্যালো লিসেনার্স এন্ড হ্যালো টু অল অফ মাই ফ্রেন্ডস, আমি পরশ। আজ আমি যে স্টোরিটা শেয়ার করব এটা অনেক আগের, আমার বাবা তার বাবার কাছ থেকে মানে আমার দাদার কাছ থেকে শোনা একটা ঘটনা। তো আমার দাদা অনেক আগে যখন এই দেশে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা সেরকম ছিল না, শুধুমাত্র যাত্রাপালা ছাড়া, তো তখন হতো যেটা যে তাদের সময়ে একটা মানে ঘটনার স্থানগুলো আমি বলে দিই, যেহেতু সবাই জানে এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ঘটনাগুলোর। এটা হচ্ছে দিনাজপুর রাজবাড়ির ঘটনা। তো ওখানকার যে রাজা ছিলেন, তৎকালীন যে রাজা ছিলেন আমার দাদার সময়কার, তো তারা করতো কি প্রত্যেক বছরে ফসল তোলার পরে তখন একটা তারা অনুষ্ঠান করতো, সম্ভবত এটাকে রাস উৎসব বলে। তো ওই অনুষ্ঠানটায় যেটা হতো যে বিভিন্ন জায়গা থেকে অনেক নাম করা যাত্রাপালার দলরা আসতো এবং প্রায় মাসখানেকের মতো পারফর্ম করে তারপরে চলে যেত। তো যেটা বলে রাখা ভালো যে দিনাজপুরে ওই রাজবাড়িটা অনেক আগেই বানানো হয়, অনেক আগে নির্মিত হয়, বাট এটা তখন রাজবাড়ি হিসাবে পরিচিত ছিল না। এটা তখন করছিল কাশী ঠাকুর নামে একজন ব্যক্তি, বাট কোনো একজন রাজা জোর করে তার কাছ থেকে এই মহলের মতো বা রাজপ্রাসাদের মতো বাসাটা কেড়ে নেয়। নেয়ার পরে তখন তাকে যখন বের করে দেওয়া হয়, তো সেই কাশী ঠাকুর অভিশাপ দিয়ে যায়, এরকম একটা অভিশাপ দেয় যে তোমরা যারা রাজারা এখানে থাকবা তারা কেউই উত্তরাধিকার সূত্রে থাকতে পারবে না, তোমাদের কারোই কোনো সন্তান হবে না। তো হাউএভার ওখানে রাজারা বেশি দিন থাকতে পারে না, প্রায় ওখানে 13টা
জেনারেশন রাজাদের আসে, কিন্তু 13টা জেনারেশন কেউই উত্তরাধিকার সূত্রে পায় না, একজন আরেকজন থেকে কেড়ে নিয়ে অথবা দখল করে আসে। এবং যেটা হয় যে তার সেই কাশী ঠাকুরের অভিশাপের মতোই কথাগুলো সত্য হয়ে যায় যে ওই রাজাদের কারোই কোনো সন্তান হয় না। তো ওই রাজ দরবারের পাশেই ওখানে একটা পুকুর, বড় পুকুর, আগে বলা হয় যে সুপসাগর। তো রাজা সুপদেব নামে একজন ছিলেন, 6ষ্ঠ অথবা 7ম রাজা ছিলেন তিনি ওই রাজ দরবারের। তো উনি এই পুকুরটা খনন করেন। তো পুকুরটা খনন করার পরে যেটা হয় যে পুকুরটা আসলে অনেক বড় ছিল, আর যেহেতু আশেপাশে সেরকম পানির কোনো সুব্যবস্থা ছিল না, তো এই পুকুরটাতে আশেপাশের লোকজন এবং যারা ছিল তৎকালীন সময়ে, রাজা থেকে শুরু করে সবাই, সাধারণ জনগণ পুকুরটা ইউজ করত। তো যেটা হয় যে এইরকমই ওই সুপসাগর রাজা সুপদেবের সময় একটা যাত্রাপালা সে নিয়ে আসে। তো আমার দাদা যেটা শোনে যে যাত্রাপালাটা নিয়ে আসার পরে আগে যেটা হতো যে যাত্রায় কোনো ফিমেল রোল প্লে করার জন্য, মানে অ্যাক্ট্রেস যেটা দরকার হতো সেটা ছেলেরা প্লে করতো, কারণ ওই সময় মেয়েরা খুব একটা আসতো না এই যাত্রাপালায়, মানে সেই সময় আর কি। তো দেন যেটা হয় যে ওখানে একটা যাত্রাপালা আসে এবং প্রায় তারা অনেক দিন থাকে, যদিও মাসখানেক থাকার কথা ছিল, বাট তারা এত ভালো যাত্রা করছিল, এত ভালো যাত্রাপালাটা করছিল, তো তারা ওখানে প্রায় 1.5 মাসের মতো স্টে করে। এন্ড ফাইনালি যেটা হয় যে ওখানে একজন ফিমেল রোল প্লে করতো, সে দেখতে বেশ সুন্দর ছিল এবং বলা যায় যে তাকে দেখার জন্যই অনেক দূর থেকে অনেক লোকজন আসতো আর কি। তো তারা চলে যাবে, যাত্রাটা প্রায় শেষের দিকে, 1.5 মাস হয়ে গেছে। তো এই সময় তারা করে যে সুপসাগর নামে যে পুকুরটা ছিল, অনেক বড় দিঘিটা ছিল, এটাতে তারা গোসল করতে যায়। মানে তাদেরকে রাখা হয়েছিল ওই সুপসাগরের পাশে, এবং তারা যে ডেইলি নেসেসারি যেগুলো ছিল, খাবার দাবার থেকে শুরু করে বাথ, সবকিছুই তারা ওই সুপসাগরটাকে ইউজ করত। তো তারা চলে যাবে 2 দিন পরেই, ঠিক এই সময়ে যখন তারা সবকিছু প্রিপেয়ার করে রাখছে, যে গোসাই ফেলছে যে চলে যাবে 2 দিনের মধ্যেই, তো 2 দিন আগে তারা গোসল করতে নামে সুপসাগরে। গোসল করতে নামার পরে হয় কি যে আপনার সবাই গোসল প্রায় শেষ হয়ে যায়, সমস্ত টিমটার গোসল শেষ হয়ে যায়। ফাইনালি সেই ওই ছেলেটা যে অ্যাক্ট্রেসের রোল প্লে করতো, সে ওই পুকুর থেকে উঠে আসে। বাট উঠে আসার পরে সে দেখে যে তার ডান পায়ে ঠিক কানি আঙ্গুলটায়, কনিষ্ঠ আঙ্গুলটাতে একটা ছোট্ট চুল পেঁচানো অবস্থায় আছে। তো ভাবে যে এটা আবার চুল কই থেকে আসলো, তো হাত দিয়ে সরায় দেয়, বাট চুলটা সরে না, পা থেকে সরে না এবং খুলেও যায় না। সে বেশ ট্রাই করে, অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন দেখতেছে যে চুলটা খুলতেছে না, তখন সে তার সহকর্মী দেখে ডাকে যে আসলে দেখো তো কি সমস্যা, এরকম একটা চুল পায়ের মধ্যে লেগে আছে, খুলতেছে না। দেন তারা তার সহকর্মী এবং সে মিলে অনেক ট্রাই করে, বাট চুলটা খোলা যায় না, এবং একটা সময় হয় কি চুলটা মোটা হতে হতে একটা চিংড়ির আকারে চলে আসে এবং ধীরে ধীরে তাকে সেই সুপসাগর, মানে ওই দিঘিটার দিকে টানতে থাকে। সারাদিন অনেকে অনেক ট্রাই করে, অনেক কামার কুমার এসে তৎকালীন সময় যে ধরনের যন্ত্রপাতি ছিল অনেক ট্রাই করে ছেলেটাকে, মানে ওই চুলটাকে কাটার জন্য ছেলেটার পা থেকে, বাট তারা এটা পারে না। তো ফাইনালি যেটা হয় যে একদম প্রায় সন্ধ্যার দিকে ছেলেটাকে ওই চুলটা টানতে টানতে ওই পুকুরের মাঝখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা দেখে, সবাই যেটা দেখে সেটা হচ্ছে ওই ছেলেটাকে জাস্ট 3 বার পানির উপরে থ্রো করা হয়। ওই পুকুরের মাঝখানে নিয়ে গিয়ে কোনো একটা পাওয়ার, সুপারন্যাচারাল পাওয়ার, তাকে 3 বার ওই পুকুর থেকে, পানির উপর থেকে হাওয়ার মধ্যে থ্রো করে। এন্ড দেন ফাইনালি যে থার্ড টাইম তাকে পানির নিচে নিয়ে যায়। তো এরপর থেকে যেটা হয় যে ওখানে যাত্রাপালা আসা প্রায় বন্ধই হয়ে যায় এবং ওখানে ওই পুকুরটাতে কেউ গোসল করতে নামে না। তারপর যেটা হয়, ঠিক ওই সময় থেকে, ওই রাজাদের সময় থেকে আজকে এই পর্যন্ত ওই পুকুরটা বেশ হন্টেড এবং প্রত্যেকটা বছরই কেউ না কেউ ওই পুকুরে মারা
তারা যাচ্ছেই। তো এটাই ছিল রাসেল ভাই আমার দিনাজপুরের এই ঘটনা। ওকে অভয়, আমরা সরাসরি বাবু ভাইয়ের কাছে আপনাদের নিয়ে আছি এবং বাবু ভাই আপনাদের একটা ঘটনা জানাবেন এবং শুরু ঘটনাটা নিশ্চয়ই প্রতিদিনের মতো আজকে একটু বড় সড়ো হবে না? হ্যাঁ রাসেল ভাই, এখন হাই লিসেনার্স, আমি বাবু বলছি। আচ্ছা, যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আসলে অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, গত সপ্তাহে